খণ্ডিত একটি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবিটা চেনা যায় না। পশ্চিমবঙ্গের রাজনীতির এই মুহূর্তের চিত্রটাও ঠিক তেমনই। এমন একজন নেত্রী যার একটা মাত্র ইশারায় একদিন গোটা বাংলার রাস্তা লক্ষ লক্ষ মানুষের পদচারণায় মুখরিত হতো, সেই নেত্রীর নিজের গড়া দুর্গে আজ যেন ভূমিকম্প। কিন্তু শুধু ভূমিকম্পই না, এই ভূমিকম্পের পর যে চিত্রটা দাঁড়িয়েছে সেটা রাজনৈতিক বিশ্লেষকদেরকেও হিসাবের বাইরে নিয়ে গেছে। গত কয়েক মাস আগেও যখন দল থেকে একে একে বিদ্রোহীরা বেরিয়ে আসছিল, তখন মনে হচ্ছিল যেন একটা অপূর্ণতার গল্প শেষ হতে চলেছে। দলের রথী মহারথী যাদের মুখের কথা শুনে একসময় দলের কর্মীরা রাস্তায় নেমে পড়তেন, তারা একে একে শিবির বদল করলেন। বুক ঠুকে বলেছিলেন যে তারা এই জোড়া ঘাসফুলের পতাকার সাথেই শেষ শ্বাস ফেলবেন। এমন একজন নেতাও যখন নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন, তখন মনে হচ্ছিল তৃণমূলের সেই পুরনো অধ্যায় চিরতরে শেষ। কিন্তু রাজনীতির খেলায় কি কিছু শেষ হয়? হঠাৎ করে যেন পাশার দানা উল্টে গেছে। যারা সবচেয়ে জোরের সাথে দল ছাড়ার ঘোষণা দিয়েছিল, সেই শিবির থেকে এখন এক অভাবনীয় খবর আসছে। শোনা যাচ্ছে দল ছেড়ে যাওয়া সেই প্রায় ৬০ জন বিধায়কের মধ্যে প্রায় ৪৫ জন এখন পুরনো দলেই ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে। একটু ভেবে দেখুন, ৪৫ জন নেতা একসাথে ফিরে আসার জন্য লাইন দিচ্ছে। এর মানে কি তাদের হঠাৎ করে নিজেদের হারানো আদর্শের কথা মনে পড়ে গেছে, নাকি চোখের সামনে ভেসে উঠছে ক্ষমতার সেই চেয়ার হারানোর ভয়ানক একাকান্ত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের রাজনীতির বাস্তবতার গভীরে যেতে হবে। এই হঠাৎ ইউটার্নের পেছনের যে কারণটি সবচেয়ে বেশি কাজ করছে, সেটা আবেগের না, বরং একেবারে প্রায়োগিক এবং অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। দল ত্যাগ বিরোধী আইন বা যাকে সাধারণভাবে এন্টি ডিফেকশন ল বলা হয়, সেই আইনি জাল এখন ধীরে ধীরে শক্ত হচ্ছে। নির্বাচন কমিশনে দলটির সাংগঠনিক বৈধতা নিয়ে যে প্রশ্নটি উঠেছে, তা যদি আদালতের রায় বিদ্রোহী শিবিরের বিপক্ষে যায়, তবে যা হবে সেটা চরম ভয়ানক। ওই বিধায়কের পদটাই যে কেবল যাবে তা না, তাদের রাজনৈতিক অস্তিত্বটাই এক লহমায় ভূমিষ্ঠ হয়ে যাবে। ক্ষমতার যে লোভে তারা এক সময় নতুন শিবিরে পা বাড়িয়েছিলেন, সেই ক্ষমতার মশদটাই যখন নিজ থেকে সরিয়ে নেওয়ার আশঙ্কা দেখা দেয়, তখন মানুষ কি করে? মানুষ তখন বেঁচে থাকার জন্য পুরনো আশ্রয়ের দিকে ছুটে যায়। রাজনীতিবিদদের মেরুদণ্ড যে আসলে কোনো আদর্শ না, বরং সেটা হলো ক্ষমতার অহংকার। এই ঘটনা সেই কঠিন সত্যকেই আবারও প্রমাণ করলো। কিন্তু এই বিদ্রোহের আগুনটা কিন্তু একদিনে জ্বলেনি। একটু পেছনে তাকালেই বোঝা যায় দলের ভেতরে এই ক্ষোভের বীজটা কবে থেকে বপন হচ্ছে। যখন নির্বাচনের আগে টিকিট বন্টনের সময় দলের নিজস্ব ঘরের অর্ধশতাধিক বিধায়ক এবং মন্ত্রীদের নাম বাদ পড়ে, তখনই বারুদের স্তূপ তৈরি হয়ে যায়। যারা দলের সাথে নিজেদের যৌবন ব্যয় করে, যারা রাস্তায় নেমে প্রতিকূলতার মোকাবেলা করে দলকে ক্ষমতায় আনে, তাদেরকে একদিকে সরিয়ে দিয়ে যখন কর্পোরেট কৌশলবিদদের হাতে দলের হাল তুলে দেওয়া হয়, তখন ভেতরে ভেতরে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করে। ২১ শতকের প্রথম দশকে যখন এই দল ক্ষমতায় আসে, তখন কিন্তু কোনো আইপ্যাক বা কর্পোরেট স্ট্র্যাটেজিস্টের অস্তিত্ব ছিল না। সে জয় ছিল মাটির গন্ধ থেকে আসা মানুষের জয়। কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য যখন বহিরাগত কৌশলবিদদের উপর অতিরিক্ত নির্ভরতা বেড়ে যায়, তখন দলের নিজস্ব শিকড়গুলো যেন শুকিয়ে যেতে শুরু করে। আর এই শূন্যতাটাকেই কাজে লাগিয়েছিল বিদ্রোহী শিবির। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কিন্তু আর কোনো একপেশে খেলা না। আসন্ন ২১শে জুলাইয়ের শহীদ দিবসটি যেন এই দুই শিবিরের জন্য এক প্রায় প্রাণ মরণের লড়াইয়ে পরিণত হতে চলেছে। একই দিনে একই শহরে দুটো আলাদা মঞ্চে শহীদ দিবস পালনের অনুমতি মিলেছে। একদিকে বিরলা তারাম্য অঞ্চলের সামনের মূল দলের মঞ্চ, অন্যদিকে মেয়র রোডের বিদ্রোহীদের মঞ্চ। রাজনৈতিক পর্যবেক্ষকরা ইতোমধ্যে একে বলছেন চূড়ান্ত শক্তি পরীক্ষা। কারণ এই দিনটিতে কোনো মঞ্চে কতজন মানুষের জমায়েত হয়, তার উপর ভিত্তি করেই বাংলার মানুষ কাকে আসল তৃণমূল বলে মেনে নিচ্ছে, সেই হিসাবটা পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে দেখা যাচ্ছে ঠিক এই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি কৌশলগত চাল চেলেছেন, যা রাজনৈতিক মহলে মাস্টার স্ট্রোক বলে চারদিকে আলোচিত হচ্ছে। ২১শে জুলাইয়ের মঞ্চ সাজাতে তিনি একটি স্পষ্ট নির্দেশ দিয়েছেন। কোনো ব্যানারে, কোনো ফেস্টুনে তার নিজের ছবি থাকবে না, শুধুমাত্র থাকবে জোড়া ঘাসফুলের প্রতীক আর একটি সাধারণ আহ্বান। এই চালটির গভীরে আসলে কি লুকিয়ে আছে? তিনি বুঝতে চাইছেন এই লড়াইটা কোনো ব্যক্তির না, এই লড়াইটা হলো দেশের একটা প্রতীকের, একটি আদর্শের। যারা দল ভেঙেছে তারা যেন প্রমাণ করতে পারে জোড়া ঘাসফুলের আসল হকদার তারা। সেই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন মমতা। বিদ্রোহী শিবির অবশ্য এটা নিয়ে কটাক্ষ করে বলেছেন যে কিছু বাদামওয়ালা আর মুড়িওয়ালা এসে মেগা শো করবে, কিন্তু রাজনীতির ময়দানে শেষ হাসি কে হাসবে সেটা তো ভোটের বক্সে ঠিক করে দেবে। এরই মাঝে একটি সমান্তরাল নাটকও চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। দেশের একজন কেন্দ্রীয় মন্ত্রী, যিনি সংবিধানের শপথ নিয়ে দায়িত্ব পালন করছেন, তিনি প্রকাশ্যে এমন একটি বিতর্কিত মন্তব্য করে বসেন, যা রাজনৈতিক শালীনতার যে কোনো সীমানা লঙ্ঘন করে।
বিরোধী দলের নেতাদের দেখলে ডিম ছুঁড়ে মারার মতো একটি উস্কানিমূলক বক্তব্য যখন একজন দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির মুখে আসে, তখন প্রশ্ন ওঠে গণতান্ত্রিক ভদ্রতার অবমূল্যায়ন নিয়ে। আর ঠিক তখনই প্রতিপক্ষের একজন নেতা এমন একটি প্রতিক্রিয়া দেখান তা যেন পুরো পরিস্থিতিটাকে ব্যঙ্গের খোরাকে পরিণত করে। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ওই মন্ত্রীর নিজের পিতা তো একসময় ওই একই মতাদর্শের লোক ছিলেন, তাহলে কি তিনি নিজের পিতার ছবিতেও ডিম ছুঁড়ে মারবেন? এই ছোট্ট প্রশ্নটি যেন এলাকাময় একটা বড় রাজনৈতিক সত্যকে সামনে এসে সবার সামনে দাঁড় করিয়ে দিল। এই সমগ্র ঘটনা প্রবাহের মাঝখানে এখন সবচেয়ে বড় প্রশ্নটি হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘুরে দাঁড়ানো লড়াইয়ে শেষ পর্যন্ত কি হতে পারে? ইতিহাস যদি কোনো নির্দেশনা দেয়, তবে সেটা হলো এই নেত্রীকে কখনোই বাজে খেলায় হারানো যায় না। 90-এর দশকে কংগ্রেস ছেড়ে যখন তিনি একা রাস্তায় নেমেছিলেন, তখন সবাই ভেবেছিল তার রাজনৈতিক জীবনের ইতি ঘটেছে। আজ তার হাতে হয়তো সেই পুরনো ফিরদাদ বা চন্দ্রিমা নেই, মদন মিত্রের মতো চেনা মুখ নেই, কিন্তু তার হাতে আছে একটি নাম, যে নামটা বাংলার মাটিতে আজও একটি বিশাল আবেগের প্রতীক। আর সেই প্রতীকটাকে ব্যবহার করেই তিনি এবার লড়াইটা নিতে চাচ্ছেন। কিন্তু এখানে উঠে আসে সবচেয়ে কঠিন একটি দ্বন্দ্ব, যে ৪৫ জন বিধায়ক এখন দলে ফেরার জন্য লাইন দিচ্ছেন বলে খবর আছে, সে দলের সর্বসেবা কি তাদের আবার গ্রহণ করবেন? যিনি একবার বেঈমানদের দরকার নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার কাছে এরা কি আর গ্রহণযোগ্য? নাকি ৪৫ জনের ফেরার খবরটা আসলে বিদ্রোহী শিবিরের ভেতরে ভয় আর অস্থিরতা ছড়ানোর একটা চমৎকার মনোবৈজ্ঞানিক কৌশল মাত্র? পশ্চিমবঙ্গের এই দাবা খেলায় কার চাল কতটা সফল হবে সেটা নিয়ে ধোঁয়াশা এখনো পুরোপুরি কাটেনি। ২১শে জুলাইয়ের ময়দানই বলে দেবে বাংলার মানুষ আসলে কাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু এর আগে আমাদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়, আপনার কাছে কি ৪৫ জন বিধায়কের ফেরার আকুতিটা বিশ্বাসযোগ্য মনে হয়, নাকি আপনি মনে করেন এই পুরোপুরি একটা কৌশলগত নাটক? রাজনীতির এই চরম টান মুহূর্তে আপনার সেই বিশ্লেষণটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আর বাংলার রাজনীতির এমন সব লুকানো রহস্য এবং গভীর বিশ্লেষণ পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।